তো বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হলো ভারত সরকারের এমন একটা জায়গায় ইনভেস্টমেন্টের ব্যাপারে যেই জায়গার মধ্যে রয়েছে স্বল্প জনগোষ্ঠী ও আদিবাসী। মোট জনসংখ্যা রয়েছে 4.3 লাখ, আর জায়গাটির নাম হলো আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারত সরকার 75,000 করোড় টাকা ইনভেস্ট করতে চলছে ডেভেলপমেন্টের জন্য। এর মাধ্যমে 16,610 হেক্টর জমিতে 4 ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট চলছে, যেমন গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল কন্টেইনার ট্রান্সশিপমেন্ট টার্মিনাল, হিউজ টাউনশিপ এবং পাওয়ার প্ল্যান্ট। আর তার সাথে সাথে আমরা এটাও জেনে নিব যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ইতিহাস, তার লোকেশনটা কোথায় এবং স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্টটা কী, মিলিটারিলি ইম্পর্টেন্ট এবং ডেভেলপমেন্ট বেনিফিটের ব্যাপারে। ভারতের 75,000 করোড় টাকার এই প্রজেক্ট ডেভেলপমেন্টের ফলে একটা কথা পরিষ্কার হয় যে দ্রুত গতিতে এই আইল্যান্ডের ডেভেলপমেন্টের প্ল্যানিং চলছে। তাতে তাড়াতাড়ি ভারতকে ইন্ডিয়ান ওশেয়ানে শক্তিশালী স্থাপন করতে পারবে। এর মানে ইন্ডিয়াকে তার সবচেয়ে বড় রাইভেল বা শত্রু চায়নাকে সহজেই মাত দিতে পারবে বা নিয়ন্ত্রণ করতে পারবে, যেটাই বলো। এই ডেভেলপমেন্টের নজরে এক্সপার্টরা এই আইল্যান্ড চেন বা আইল্যান্ড গ্রুপকে গ্রেট ইন্ডিয়ান ওয়াল এগেনস্ট চায়নাও বলে থাকে। এতে একটা প্রশ্ন উঠে থাকে যে সত্যিই কি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের জন্য এতটাই গুরুত্বপূর্ণ? সত্যি কি ইন্ডিয়ান ওশিয়ানে চায়নার অ্যাগ্রেশনকে বাধিত করার জন্য সাহায্য করতে পারবে? তো কিভাবে, চলো জেনে নিই। তো সবার প্রথমে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ইতিহাস সম্পর্কে জেনে নেই। ইতিহাসে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কার অধীনে ছিল এবং ভারতের অধীনে কিভাবে আসে। তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আজকের সময় 4.3 লাখ জনবসতি সম্পূর্ণ এবং ট্যুরিস্ট এর পছন্দের জায়গা হিসাবেও জানা যায়। আজকের সময় থেকে কিছু বছর আগে যদি ইতিহাসে যাওয়া যায়, চোল সাম্রাজ্যের মহারাজা দ্বিতীয় রাজেন্দ্র চোল প্রথম শাসক ছিলেন। তিনি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে এক নাভেল বেসের মতো ব্যবহার করা শুরু করে। তার সময়ে এই আইসল্যান্ডের নাম মা নাক্কাবরম নামে জানা যায়। তারপর 17শো শতাব্দীতে মারাঠা সেনাপতি কানহজি আংরে এই দ্বীপে নিজস্ব নাভেল বেস বানায়। 1755-র মধ্যে ইউরোপিয়ানের আগমন শুরু হয় এবং তাদের মধ্যে দানিশ নামে এক ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধিকারী প্রথম ইউরোপিয়ান ছিলেন, যিনি এই দ্বীপের নাম নিউ ডেনমার্ক নাম দেন। 1858-তে ব্রিটিশ আন্দামানে এসে কলোনি বানায়। তারই মধ্যে অন্যতম একটি সেলুলার জেল বানিয়েছিল, যেখানে ভারতীয় স্বাধীনতা আন্দোলনকারী সংগ্রামীদের রেখে সাজা দিত, যেটি কালাপানি সাজা নামে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান 1943-এ আক্রমণ করে দেয় এবং সেই যুদ্ধে জাপান হেরেও যায়। দ্বিতীয়বার ব্রিটিশ সেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কবজা করে নেয়। তারপর যখন ভারত স্বাধীন হয়, তারই সাথে সাথে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের গুরুত্ব বুঝে ভারতের অংশও করে নেয়। এবার হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটি ঠিক কোথায় অবস্থিত। ভারতের মূল ভূখণ্ডের 700 নটিক্যাল মাইল দূরে দক্ষিণ পূর্বে অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, যা ভারতের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল 3 লাখ বর্গ কিলোমিটার যোগ করে, যেখানে সমুদ্রের নিচে হাইড্রোকার্বন এবং খনিজ সঞ্চয়ের সম্ভাবনা রয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটি ভারতের মূল ভূখণ্ডের 1300 কিলোমিটার দূরে অবস্থিত এবং বে অফ বেঙ্গল থেকে যদি দেখা যায় তাহলে দক্ষিণে অবস্থিত। 836টা আইল্যান্ড ছড়িয়ে রয়েছে ওভার 8,249 কিলোমিটারে। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মাঝে দূরত্ব 150 কিলোমিটার রয়েছে। এর মধ্যে সবার বড় গ্রুপ হলো গ্রুপ অফ আইসল্যান্ড। এর দ্বিতীয়টি হলো নিকোবর গ্রুপ অফ আইসল্যান্ড বা গ্রেট নিকোবরও বলতে পারো। এই দ্বীপগুলির মধ্যে শুধু 38টা দ্বীপেই জনবসতিযোগ্য পাওয়া যায়, তার মধ্যে 4.3 লাখ পপুলেশন রয়েছে। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ভারতীয় কেন্দ্রীয় সরকার আন্দামান এবং নিকোবর অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা নিয়ম বা শাসন করা হয়। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারতের 30% এক্সক্লুসিভ ইকোনমিক জোন প্রদান করে। এই আইল্যান্ডের আর নর্দার্ন মোস্ট পয়েন্ট 22 নটিক্যাল মাইল দূরে অবস্থিত মায়ানমার। বন্ধুরা, যদি ম্যাপটিকে ঠিকমতো দেখে থাকো তবে আন্দামান নিকোবর আইল্যান্ড চেন স্ট্রেট অফ মালাক্কার খুব কাছেই অবস্থিত, মানে দুনিয়ার সবচেয়ে ব্যস্ততম বাণিজ্য পথের কাছে অবস্থিত, যেখান থেকে প্রতিদিন প্রায় 60,000-এরও বেশি বাণিজ্যিক জাহাজ যাতায়াত করে। এরপর আমরা আসি স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্ট, মানে এত টাকা ইনভেস্ট করার পেছনে ঠিক স্ট্র্যাটেজিক গুরুত্বটা কি। সমুদ্রের পার্শ্ববর্তী দেশগুলি তার নিজস্ব জলসীমা থেকে থাকে, সেই জলসীমাকে এক্সক্লুসিভ ইকোনমিক জোন বলা হয়। আর ভারতের মেনল্যান্ড থেকে সমুদ্রের এক্সক্লুসিভ ইকোনমিক জোন তো রয়েছেই, তারই সাথে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারতের অধীনে থাকার ফলে এক্সক্লুসিভ ইকোনমিক জোনটি আরও বেড়ে যায়। এর ফলে এই এক্সক্লুসিভ ইকোনমিক জোনে বিভিন্ন রেয়ার আর্থ এলিমেন্ট পাওয়া যায়, যেমন তেল, গ্যাস থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রাকৃতিক খনিজ সম্পদও পাওয়া যায়। যদি ভারত সরকার এই প্রাকৃতিক খনিজ পদার্থগুলি ঠিকমতো বের করে ব্যবহার করতে পারে, তার ফলে দেশের অর্থনৈতিক অনেকটাই মজবুত হবে। এর জন্য স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্টের অন্যতম আরেকটি কারণ হচ্ছে মিলিটারিলি ডোমিনেট এগেনস্ট থ্রেট পাইরেট, যেমনটা শুনতে পেয়েছে যে মাঝে মাঝে বাণিজ্যিক জাহাজে ড্রোন দ্বারা আক্রমণ করা হয়ে থাকে। তারই সাথে সাথে বাণিজ্যিক জাহাজগুলোর
হাইজ্যাকও করা হয়ে থাকে, ফলে গ্লোবাল ইকোনমিকের উপর প্রভাব পড়ে থাকে। তার সাথে চায়নার অ্যাগ্রেশনের উপর ডমিনেট করার জন্য এবং ইকোনমিক ভূমিকার জন্য গুরুত্ব। এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মিলিটারিলি এবং ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদি। গ্রেট নিকোবর আইল্যান্ডের সবচেয়ে বড় আইল্যান্ড। এই আইল্যান্ড মালাক্কা প্রণালীর সাথে সাথে পূর্ব পশ্চিম আন্তর্জাতিক শিপিং করিডোরের খুব কাছেই অবস্থিত। এই আইল্যান্ড থেকে পূর্ব পশ্চিম শিপিং রুট ইন্ডিয়ান ওশিয়ানকে সুয়েজ কানাল থেকে ইউরোপে যুক্ত হয়ে থাকে। যদিও এই বাণিজ্যিক রাস্তাটি গ্রেট নিকোবর আইল্যান্ডের কাছে দক্ষিণে পড়ে, ফলে এই আইল্যান্ডে ভারতের জন্য হিউজ ইকোনমিক ডেভেলপমেন্ট অপরচুনিটি রয়েছে। বন্ধুরা, গ্রেট নিকোবর সিঙ্গাপুর, কলম্বো পোর্ট ইত্যাদি সমান্তরালে অবস্থিত। এই স্ট্র্যাটেজিক লোকেশনের জন্য গ্রেট নিকোবরের ট্রান্সশিপমেন্ট প্রজেক্ট সিঙ্গাপুর পোর্টকেও এক টাফ কম্পিটিশন দিতে পারে এবং থাইল্যান্ড, মায়ানমার, বাংলাদেশ ও ইন্দোনেশিয়া দেশগুলির জন্য এক অল্টারনেটিভ ট্রান্সশিপমেন্ট ফেসিলিটি ব্যবহার করতে পারবে। ভারতের এই ইন্টারন্যাশনাল ট্রান্সশিপমেন্ট টার্মিনালের দ্বারা গ্লোবাল শিপিং ট্রেডের অংশগ্রহণ বা পার্টিসিপেটও করতে পারবে, আর তার সাথে আয় দ্বিগুণ করতে পারবে, লক্ষ লক্ষ চাকরিও প্রদান করতে পারবে। এটি ভারতের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার মার্কেট প্রদান করতে পারবে। সিঙ্গাপুর, দুবাই, ইন্দোনেশিয়া এই দেশগুলি ট্রেড রুটে ট্রান্সশিপমেন্ট হাব বানানোর ফলে তারা প্রতি বছর প্রচুর টাকা ইনকাম করতে পেরেছে। যদি ভারতও ইন্টারন্যাশনাল শিপিং মার্কেটের 5% অংশ নিতে পারে, তবে ভারতের অর্থব্যবস্থা আরও মজবুত হবে। সিঙ্গাপুর, দুবাই, মালয়েশিয়ার যেমন পোর্ট সিটি রয়েছে, তার চেয়ে গ্রেট নিকোবর আইল্যান্ডের আয়তন তার চেয়েও বড়। তাতে এটা বোঝা যাচ্ছে যে সম্পূর্ণ আইল্যান্ডের পোটেনশিয়াল কতটা রয়েছে। বন্ধুরা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জগুলিকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক্যালি লোকেটেড আইল্যান্ড চেনও বলা হয়, কারণ এর ভৌগোলিক অবস্থান ভারতকে ইন্ডিয়ান ওশিয়ানেই বলো, আর সেদিকে বে অফ বেঙ্গলে হিউজ ফ্রিডম অফ নেভিগেশন কন্ট্রোল করার জন্য বিশাল সম্ভাবনা রয়েছে। এবং এর মূল কারণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ হলো মালাক্কা স্ট্রেট। আর এই মালাক্কা স্ট্রেট থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দূরত্ব মাত্র 200 কিলোমিটার। স্টেট অফ মালাক্কা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়নার মতো এশিয়ান দেশগুলির জন্য গ্লোবাল ট্রেডের বিশেষ গুরুত্বপূর্ণ চোখ পয়েন্ট। তার মধ্যে এটি দুনিয়ার দ্বিতীয় ব্যস্ততম জলমার্গ এবং এশিয়ার ক্রিটিক্যাল লাইফলাইনও বলা যেতে পারে। এই মালাক্কা স্ট্রেট দিয়ে ওয়ার্ল্ড ট্রেড বা বিশ্বের বাণিজ্যের 90%, আর আয়তনের দিক থেকে 70% বাণিজ্য করা হয়। চায়নার সাথে ইউরোপ, মিডল ইস্ট, আমেরিকা ইত্যাদি দেশগুলির সাথে 80% বাণিজ্য করা হয়ে থাকে, মানে 80% বাণিজ্য করা হয়ে থাকে। প্রতি বছর বিশ্বের 80 থেকে 90% অয়েল ট্রেডও এই রুট দিয়ে হয়ে থাকে। চায়নার 78% অয়েল সাপ্লাই এবং 70% বাণিজ্য এই মালাক্কা স্ট্রেট দিয়েই হয়ে থাকে। যদিও ধরে নাও ভারত মালাক্কা স্ট্রেটকে ব্লক করে দেয়, যদিও এটা ভারত কখনোই করবে না। চায়না যেমন গলওয়ান ভ্যালি, লাদাখ যেমন গোলমালের সৃষ্টি করে, কখনো যদি ভারতকে চাপে ফেলানো বা চাপ দেওয়ার চেষ্টাও করে থাকে, তবে ভারত যদি নৌসেনা নিয়ে যায়, শুধুমাত্র 2 ঘন্টার মধ্যে মালাক্কা স্ট্রেট ব্লক করে দিতে পারবে। তবে চায়নার তেল আর গ্যাস সাপ্লাই বন্ধ হয়ে যাবে, ফলে চায়নার অর্থনীতিও ভেঙে যাবে। তাই ভুল করেও ভারতের সাথে লাগতে যাবে না। তাই এর জন্য আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জগুলিকে ভারতের মিলিটারিলি আর ইকোনমিক এর জন্য ডেভেলপমেন্ট করা খুবই প্রয়োজন। তো মিলিটারি সুরক্ষা কতটা প্রয়োজন? ভবিষ্যতে ভারতের সীমান্তবর্তী এলাকায় চায়না যদি দুঃসাহসের চেষ্টাও করে থাকে, তবে আগেও বলেছি মাত্র 2 ঘন্টার মধ্যে ইন্ডিয়ান নেভি মালাক্কা স্ট্রেট বন্ধ করে দিতে পারবে, ফলে দ্বিতীয়বার আর চায়না ঘুরেও ফিরবে না। তো কথাটা হচ্ছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারতের মিলিটারি প্রেজেন্ট ঠিক কতটা শক্তিশালী। তো ইন্ডিয়ান নেভি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এখনও পর্যন্ত 3টি নাভেল এয়ার স্টেশন স্থাপন করেছে। তার মধ্যে প্রথমটি হলো আইএনএস উৎকুর্ষ, যেটি পোর্ট ব্লেয়ারে অবস্থিত। দ্বিতীয়টি হলো আইএনএস বাজ, এটি গ্রেট নিকোবরে অবস্থিত। আর তৃতীয় নাভেল বেসটি হলো আইএনএস কোহাসা, এটি নর্থ আন্দামানে অবস্থিত। এক্সপার্টদের এটাও বলা যে ভারতের এই দ্বীপগুলিকে প্রাকৃতিক নাভাল শিপের মতো ব্যবহার করা প্রয়োজন। যেমন এয়ারক্রাফট ক্যারিয়ার সমুদ্রের অনেক দূরে গিয়ে নজরদারি করতে পারে এবং এর মধ্যে অনেক যুদ্ধবিমান ও সামগ্রীও রাখতে পারে, তেমন এই দ্বীপগুলিকে ন্যাচারাল এয়ারক্রাফট ক্যারিয়ারের মতো ব্যবহার করা যেতে পারে বিশেষজ্ঞদের মতে। জেনে যেতে ভারতের শক্তিশালী মিলিটারি প্রেজেন্ট চায়নার বিরুদ্ধে যে কোনো সময়ে কাজ করতে পারে। ও তার মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারতের প্রথম থিয়েটার কমান্ড রয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে ভারতীয় নেভি এই রিজনে চাইনিজ নেভির ইনফ্লুয়েন্সকে খুব সহজেই কাউন্টার করতে পারে এবং তাদের উন্নত কৌশলগত ক্ষেত্রে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করে তোলে। তার সাথে এই জায়গা থেকে ইন্ডিয়ান নেভি গুরুত্বপূর্ণ মেরিটাইম চেক পয়েন্ট, বিশেষ করে মালাক্কা প্রণালী বা মালাক্কা স্ট্রেটের নিয়ন্ত্রণ ও নজর রাখতে পারে, যেমন নাভাল অ্যাক্টিভিটি, শিপিং ট্রাফিক এবং পোটেনশিয়াল থ্রেট সিকিউরিটি ইত্যাদি। এই আইল্যান্ড ভারতের ফার্স্ট লাইন অফ ডিফেন্স হিসেবে কাজ করে যে কোনো সম্ভাব্য হুমকির বিরুদ্ধে। ভারত সরকারের 75,000 করোড় টাকার ইনভেস্টের মূল উদ্দেশ্যই হলো ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা, ফলে মেরিটাইম সিকিউরিটি, ট্যুরিস্ট, এনার্জি, ইকোনমিক গ্রোথ বৃদ্ধি পাবে। সিঙ্গাপুর দেশগুলির পোর্ট সিটিগুলি যেমন শিপিং ব্যবসার মূল কেন্দ্র হয়ে উঠেছে, তেমন গ্রেট নিকোবরে এর চেয়ে বেশি আয়তন ও সমুদ্রের গভীরতা রয়েছে, ফলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের খুবই প্রয়োজন। তো এটাও বলা যায় যে গত 2 বছর থেকে খুব শীঘ্রই প্রজেক্টের কাজ শুরু হয়ে গেছে।
75,000 করোড়ের এই প্রজেক্ট 30 বছরে সম্পূর্ণ হবে। প্রি ফিজিবিলিটি রিপোর্টের অনুযায়ী প্রথম ধাপ 2021 থেকে 2036 পর্যন্ত, আর দ্বিতীয় ধাপ 2037 থেকে 2051 পর্যন্ত। যদিও কন্টেইনার টার্মিনাল 2027 থেকে 2028-এর মধ্যে অপারেশনাল বা চালু হয়ে যাবে। এই প্রজেক্টের মোট 4টি কম্পোনেন্ট রয়েছে। এর প্রথম ধাপটি হলো ইন্টারন্যাশনাল কন্টেইনার ট্রান্সশিপমেন্ট টার্মিনাল, যেমনটা সিঙ্গাপুরে রয়েছে। তো এই প্রজেক্টটি গ্রেট নিকোবর দ্বীপের দক্ষিণে গ্যালেথিয়া বে 41,000 করোড় টাকার বিনিময়ে ট্রান্সশিপমেন্ট পোর্ট বানানো হবে। আর এটাও বলা যাচ্ছে যে প্রতি বছর 16 মিলিয়ন কন্টেইনার হ্যান্ডেল করা যাবে। 2028-এর মধ্যে 18,000 করোড় টাকার প্রথম ধাপ শুরু হয়ে যাবে। প্রথম ধাপে 4 মিলিয়ন কন্টেইনার ক্যাপাসিটি শুরু হবে। আর এই ইন্টারন্যাশনাল কন্টেইনার ট্রান্সশিপমেন্ট টার্মিনালটি ভারতীয় নেভি দ্বারা নিগরানিও রাখা হবে, ফলে এটি সুরক্ষিত থাকবে। 75,000 করোড় টাকার এই প্রজেক্টের দ্বিতীয় ধাপটি হলো গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। গ্রেট নিকোবর আইল্যান্ডে এক নতুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বানানো হবে। এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি 4,000 প্যাসেঞ্জার ক্যাপাসিটি হিসাবে বানানো হবে। এই এয়ারপোর্টে মিলিটারি আর সিভিল সাধারণ মানুষদের জন্য এবং পাশাপাশি সেনাবাহিনীদের জন্য ব্যবহার করা হবে। ফলে এই এলাকায় ট্যুরিজম বাড়বে এবং যে কোনো পরিস্থিতিতে সুরক্ষা প্রদান করাও হবে। তৃতীয় কম্পোনেন্টটি হলো এক টাউনশিপ ডেভেলপমেন্ট করা হবে। এখানে একটি উন্নত শহর বসানো হবে। এই উন্নত শহরের মধ্যে বিভিন্ন ভাগে কাজ করা হবে, যেমন কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল এবং রেসিডেন্সিয়াল। এই প্রজেক্ট এর আরেকটি অন্যতম প্রজেক্ট, চতুর্থ প্রজেক্টটি হলো পাওয়ার প্ল্যান্ট। 16,610 হেক্টর গ্রেট নিকোবর জমিতে পাওয়ার প্ল্যান্ট বসানো হবে। এই পাওয়ার প্ল্যান্টের মূল ভূমিকাই থাকবে সোলার প্যানেল এবং গ্যাস প্ল্যান্টের দ্বারা ইলেকট্রিক প্রদান করা হবে। এই সম্পূর্ণ প্রজেক্টটি ANIID দ্বারা ইমপ্লিমেন্ট করা হচ্ছে। তো কথাটি হচ্ছে এই প্রজেক্টের ফলে কি বেনিফিট দেখা যেতে পারে, আর এই প্রজেক্টের বেনিফিটই বা কি। গ্রেট নিকোবর আইল্যান্ডের এই গুরুত্বপূর্ণ প্রজেক্টের অন্যতম বেনিফিট রয়েছে, যেমন ট্যুরিজম, লজিস্টিক্স, ডিফেন্স, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল ইত্যাদি। রিপোর্টের অনুসারে ভারতের গ্রেট নিকোবর আইল্যান্ড ওয়ার্ল্ড ট্রেড রুট থেকে শুধুমাত্র 40 নটিক্যাল মাইল দূরে অবস্থিত। এর প্রাকৃতিক গভীরতা রয়েছে 20 মিটার। ভারত সরকারের চেষ্টা যে গ্রেট নিকোবরে সিঙ্গাপুর যেমন পোর্ট সিটি বানানো যায়। ইন্ডিয়ান ওয়াটার মিনিস্টারের অনুযায়ী ভারতকে এই প্রজেক্টের মাধ্যমে সেলফ রিলায়েন্ট বানানোর এক গুরুত্বপূর্ণ মাইলস্টোন হবে এবং দেশের আর্থিক গতিও প্রদান করবে। ইন্ডিয়ান মিনিস্টারের অনুযায়ী ভারতের বর্তমান সময়ে ভারতের নিজস্ব কার্গো হ্যান্ডেলিং 75% ভারতের বাইরের পোর্টে করা হয়। সিঙ্গাপুরের পোর্ট, কলম্বো পোর্ট ইত্যাদিতে ভারতের শিপমেন্টের 75% হ্যান্ডেল করে, ফলে অনেক টাকা আরও ব্যয় হয়। তো গ্রেট নিকোবরে ইন্টারন্যাশনাল কন্টেইনার ট্রান্সশিপমেন্ট টার্মিনাল কমপ্লিট হলে প্রত্যেক বছর এটাও বলা যাচ্ছে যে 200 থেকে 300 মিলিয়ন ডলার সেভ করা যাবে। মালাক্কা স্ট্রেটের রুট দিয়ে ওয়ার্ল্ড ট্রেডের বাণিজ্যিক জাহাজগুলি গ্রেট নিকোবর টার্মিনালে এসে ওভারহোল বা মেরামতো করতে পারবে। তার থেকে টাকা আসবে। মাদারশিপ থেকে যখন আশেপাশের দেশগুলিতে মালপত্র নেওয়ার জন্য লোডিং বা আনলোডিং করা হবে, তাতেও টাকা দিতে হবে। এই মালবাহক জাহাজগুলির চালক দল ও অন্যান্য কর্মচারীরা শিপিং টার্মিনালে এসে সুযোগ সুবিধা নেওয়ার জন্য টাকা চার্জ করা হবে। ফলে আরও অনেক ব্যবসা তৈরি হবে, এতে অনেক লোক কাজও পাবে। ফলে ভারতের অর্থনৈতিকও বড় হয়ে যাওয়ার অপরচুনিটি রয়েছে। তবে বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।